আধুনিক সমাজ যত অগ্রগতির পথে এগিয়েছে, মানুষের জীবনে সুযোগ সুবিধাও বেড়েছে, কিন্তু এর সঙ্গে আমাদের সবার অলক্ষ্যেই বেড়ে চলেছে মারণ রোগ ক্যান্সারের প্রাদুর্ভাব। এই ক্যান্সারের মধ্যে যেটি এখন এই সময় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তার মধ্যে একটি হলো লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। এই বিষয়ের নানা দিকে আলোকপাত করার জন্য আজকে আমাদের এই আলোচনার আসর। এই আসরে আজকে আমরা পেয়েছি রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড ক্যান্সার সেন্টারের পালমোনোলজিস্ট ডক্টর বিভোর সেনগুপ্তকে। নমস্কার। আমি স্যারের কাছে প্রথমেই জানতে চাইবো, এই লাং ক্যান্সার বলতে আমরা কি বুঝবো? মানে আমরা যারা মেডিকেল টার্মসের সঙ্গে অবগত নই, তারা লাং ক্যান্সার বলতে কি বুঝবে? প্রথমেই সবাইকে আমি লাং ক্যান্সার বা ক্যান্সার অ্যাওয়ারনেস উইকে স্বাগত জানাচ্ছি। লাং ক্যান্সার বলতে আমরা সবাই জানি আমাদের শরীরে দুটো ফুসফুস আছে, তাকে ইংলিশে লাংস বলে, এবং সেই লাংসের মধ্যে যখন কোষের মাল্টিপ্লিকেশন অত্যাধিকভাবে বেড়ে যায়, বেড়ে গিয়ে সেটা যদি একটা মন্ডের আকার ধারণ করে, তখন আমরা বলি যে লাংসের একটা ক্যান্সার হয়েছে বা ফুসফুসের ক্যান্সার হয়েছে। আচ্ছা, তো এই যে লাং ক্যান্সার, এই লাং ক্যান্সার কাদের হওয়ার প্রবণতাটা বেশি, যদি আমরা জানতে পারি সেটা? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম হচ্ছে লাং ক্যান্সারের প্রাইমারি ফ্যাক্টর বা প্রাথমিক কারণই হচ্ছে যারা অত্যধিক ধূমপান করেন। মানে দেখা গেছে সমীক্ষায় যে কোনো একজন ব্যক্তি যদি 20টি করে সিগারেট 20 বছর ধরে খান, তাহলে তার লাং ক্যান্সার হওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, তার মধ্যে যেমন রেডন এক্সপোজার হতে পারে, অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি বা জাহাজের কারখানায় যারা চাকরি করেন তাদের হতে পারে, অথবা যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন তাদের হতে পারে, তাদের প্রবণতা বেশি থাকে। মেসোথেলিওমা বলে একটা রোগ হয়, সেটা লাং ক্যান্সারের একটা প্রকারভেদ। এছাড়া কিছুটা জেনেটিক ফ্যাক্টরসও আমরা পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যেও দেখতে পাই। সেটা প্রায় 8 to 10% কেসেস দেখা যায় ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে। সুতরাং এই সমস্ত হচ্ছে প্রাথমিক কারণ। এছাড়া আরও নানা রকম কারণ আছে, কমপ্লিকেশনসের ফলে ডেভেলপ করতে পারে। শরীরে লাংসের মধ্যে যদি কোনো স্কার হয়, লাংসের ভেতরে যখন পুরনো টিবি আছে, অনেক দিন ধরে সেটা স্কার হিসেবে জমা রয়েছে, পরবর্তীকালে সেটা একটা স্কার কার্সিনোমা হয়ে লাংসে তৈরি হতে পারে। এইটাই হচ্ছে প্রাথমিক সমস্ত মূল কারণগুলি লাং ক্যান্সারের। স্যার, আমরা জানলাম কি কি ফ্যাক্টর থেকে এই রোগটা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তাদের শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছে? তার সিমটমস গুলো নিয়ে যদি আমাদের একটু বলেন। সিমটমস মানে উপসর্গ যেগুলো। উপসর্গ, প্রথম কথা হচ্ছে পেশেন্ট যখন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসবে, হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে ওরা প্রথমেই বলবে যে ডাক্তারবাবু অনেক দিন থেকে আমার কাশি হচ্ছে। এই কাশিটা হয়তো 6 মাসের বেশি হতে পারে, এবং তার সঙ্গে এসে হয়তো বলবে যে কাশতে গেলে আমার বুকে খুব ব্যথা করছে। প্রথমে বুকে ব্যথা করলে আমরা ভাবি হয়তো হার্টের ডিজিজ হলো না তো, কিন্তু ইসিজি করে দেখলাম নর্মাল, তারপরেও পেশেন্ট বলে যাচ্ছে আমার কাশতে গেলে বুকে ব্যথা হচ্ছে। এইটা একটা প্রাথমিক লক্ষণ। তখন আমাদের সেটা মাথায় রাখতে হবে যে লাং ক্যান্সারের দিকে যাচ্ছে না তো। এছাড়া ওজন কমে যাওয়া, কাশির সঙ্গে রক্ত পড়া খুব ইম্পর্টেন্ট জিনিস। যদিও টিবি আমাদের দেশে কাশির রক্ত পড়ার একটা প্রাথমিক কারণ, তা সত্ত্বেও এটা একটা মাথায় রাখতে হবে। এছাড়া খিদে কমে যাওয়া, শরীরের ওজন কমে যাওয়া, শরীরের কোথাও গ্ল্যান্ড হয় বগলে বা গলায় ফুলে যাওয়া, এই সমস্ত প্রাথমিক লক্ষণ দেখি, উপসর্গগুলো দেখেই আমরা এগোতে পারি যে হয়তো পেশেন্ট লাং ক্যান্সারের দিকে এগোচ্ছে। আচ্ছা, তো এই যে উপসর্গগুলির কথা আপনি বললেন, এই উপসর্গগুলি যদি দেখা যায়, তাহলে এর মাধ্যমে কি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এই রোগের? অবশ্যই। এই আর্লি ডায়াগনোসিস করতে গেলে প্রথমেই পেশেন্টের হিস্ট্রি খুব ভালো করে নিতে হবে যে কবে থেকে তার এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে। এই জন্য খুব কমন জিনিস আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে করতে পারি। খুব কমন ইনভেস্টিগেশন হচ্ছে লাং ক্যান্সারের জন্য একটা এক্সরে করে দেওয়া, চেস্টের একটা এক্সরে করে দেওয়া। সেই এক্সরেতে আমরা দেখতে পারি যে কোনো একটা প্যাচ হয়তো ডেভেলপ করেছে লাংসের মধ্যে, আইদার লেফট লাংয়ে অথবা রাইট লাংয়ে, বা দেখা যেতে পারে লাংসের মধ্যে হয়তো জল হয়েছে, হ্যাঁ, বা কোথাও দেখা যাবে তার গ্ল্যান্ডটা ফুলেছে, সেখানে আমরা এফএনএসি করে তার একটা আর্লি ডায়াগনোসিস করতে পারি। বা লাংসে যদি দেখতে পারি কোনো মন্ডের মতো আকার দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা সিটি স্ক্যান করতে পারি। সেই সিটি স্ক্যান গাইড করে আমরা এফএনএসি করে আমরা আর্লি ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। এছাড়া লাংসের জলের টেস্ট করেও আমরা আর্লি ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। আচ্ছা, আমি এবার স্যারের কাছে জানতে চাইবো, আমাদের হসপিটালে মানে রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড ক্যান্সার সেন্টারে এই রোগের আর্লি ডায়াগনোসিস এবং বাকি যে চিকিৎসা পদ্ধতি, এর কি কি সুবিধা সাধারণ মানুষেরা পেতে পারেন? আমাদের এই রুবি জেনারেল হসপিটালে
এই আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সারের জন্য অনেক কিছু ইনভেস্টিগেশনস অ্যাভেলেবেল রয়েছে। খুব কমন যেটা আমি বললাম, চেস্ট এক্সরেতে অ্যাভেলেবেল, সিটি স্ক্যান রয়েছে, দুরকম সিটি স্ক্যান, একটা প্লেন সিটি এবং একটা ডাই দিয়ে সিটি। এছাড়া রয়েছে এমআরআই এবং তার সঙ্গে আল্ট্রাসাউন্ড, ব্রঙ্কোস্কোপি এবং ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি, এছাড়া ইন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড বা ইবাস, তার মাধ্যমে আমরা বায়োপসি করে আর্লি লাং ডায়াগনোসিসে, ক্যান্সারের ডায়াগনোসিসে পৌঁছতে পারি। এই সমস্ত জিনিসগুলো রয়েছে আমাদের। আচ্ছা, তো আমরা জানলাম যে এর কি কি সিমটমস হতে পারে এবং কি কি ট্রিটমেন্ট আছে, কিন্তু সাধারণ মানুষ যে ক্যান্সার শুনেই ভাবেন যে তার মৃত্যু অবধারিত এই রোগে এবং কোনোভাবেই তারা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো আমি স্যারের থেকে জানতে চাইবো, এই রোগের কি সত্যিই কোনো প্রতিকার নেই, বা এখন মডার্ন সায়েন্স যত অ্যাডভান্স করেছে তার সঙ্গেও কি প্রতিকার আমরা এখন পেতে পারি কিনা এই যুগে, অন্তত 2024 সালে দাঁড়িয়ে? হ্যাঁ, প্রথমে আগেকার দিনে মানুষ ভাবতো ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার, কিন্তু এখন আমরা ক্যান্সারকে বিভিন্নভাবে স্টেজিং করে ফেলেছি। প্রাথমিক, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এমনকি ফোর্থ স্টেজও আছে। আমরা যদি আর্লি ডায়াগনোসিস করে প্রাথমিক বা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের মধ্যে ক্যান্সারকে ধরতে পারি, তাহলে সেটা ডায়াগনোসিস করে তার অ্যাভেলেবল যে ট্রিটমেন্ট আছে আমাদের হসপিটালে, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি বা সার্জিক্যাল অপশনস, সেগুলো ব্যবহার করে আমরা পেশেন্টকে অনেকটা রিলিফ দিতে পারি এবং লাইফের লঞ্জিভিটিও বাড়াতে পারি। আচ্ছা, তার মানে যে ক্যান্সার হ্যাজ গট নো আনসার, এই কথা কিন্তু এখন আর 2024 সালে সত্যি নয় পুরোপুরি। তার মানে ক্যান্সারেরও আনসার এখন পাওয়া গেছে। তাও আমি জানতে চাইবো, এই রোগের মর্টালিটি রেট বা কিরকম, কতজন আক্রান্তের মধ্যে কতজনের বেঁচে থাকার সম্ভাবনা দীর্ঘদিন ধরে সুস্থভাবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আমাদের। যদি আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে 50% কেসেস তারা অ্যালাইভ থাকতে পারে এবং সময়টা হচ্ছে প্রায় 1 বছর। এবং যদি 25% কেসেস পেশেন্ট অ্যালাইভ থাকে তাহলে সময়টা হচ্ছে 5 বছর। এবং 10% কেসেস যদি অ্যালাইভ থাকে তাহলে সময়টা হচ্ছে 10 বছর। এইভাবে স্ট্যাটিস্টিক্সটা করা হয়। আচ্ছা, তো স্যার আপনি বললেন যখন আপনি এই রোগের উপসর্গ আলোচনা করছিলেন যে এই রোগ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। তো একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তিনি এই জেনেটিক ফ্যাক্টরের দরুন এই রোগে আক্রান্ত হতে পারেন? তো সেক্ষেত্রে তিনি যদি একটু বাড়তি সাবধানতা অবলম্বন করেন, তো এই জেনেটিক ফ্যাক্টর কজিং লাং ক্যান্সার, এই বিষয়ে যদি আপনি আমাদের একটু অ্যাওয়্যার করেন। প্রথম কথা হচ্ছে, পেশেন্টের ধরুন বাড়ির কোনো লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ধরুন তার 2 পুরুষ আগের লোক, এখন তিনি সেই হিস্ট্রিটা জানেন, এখন তার ভয় হচ্ছে আমার মধ্যে সেই ক্যান্সার সেলটা চলে আসছে না, তো সেটার জন্য তাকে একটা জেনেটিক ম্যাপিং করতে হবে। জেনেটিক ম্যাপিং বা জেনেটিক কাউন্সেলিং করে আমরা জিন থেকে তার সেই ধরনের ক্যান্সার জিনটা আছে কি না, যেমন আমি ক্যান্সার জিনের কয়েকটা উদাহরণ দিচ্ছি, ক্রাস, KRAS, TP53, এগুলো কতগুলো ক্যান্সার জিন আছে। সেই ক্যান্সার জিন যদি আমরা জেনেটিক কাউন্সেলিং বা জেনেটিক ম্যাপিংয়ের মাধ্যমে সেই পেশেন্টের মধ্যে বার করতে পারি, তাহলে আগে থেকে সাবধান হওয়া যাবে যে হয়তো তার প্রবণতা আছে, তাহলে কি কি ব্যবস্থা, প্রহিবিটরি মেজার্স নেওয়া যেতে পারে সেটা আমরা আগে থেকে বলতে পারি, সেই থেকে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। আচ্ছা, তো আমরা স্যারের কাছে আলোচনা করে জানতে পারলাম যে লাং ক্যান্সার মানেই যে তার কোনো আনসার নেই, এই তথ্য বা এই যুক্তি এখন আর এই সময়ে দাঁড়িয়ে আর প্রযোজ্য নয়। এই ক্যান্সারের ক্ষেত্রেও বাকি সব ক্যান্সারের মতোই যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং সঠিকভাবে ডাক্তারবাবুদের সাহায্য নিয়ে আমরা সেইভাবে চিকিৎসা পদ্ধতি ফলো করে চলি, তাহলে কিন্তু এই মারণ রোগ থেকেও আমরা সুস্থ হয়ে উঠতে পারি এবং অনেক দিন পর্যন্ত বাঁচতে পারি। স্যার যেটা বললেন, আমি অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের এত সুন্দরভাবে এই ডিটেলসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য লাং ক্যান্সারের। এছাড়াও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে আরো কিছু জানার থাকে, আপনারা নির্দ্বিধায় রুবি জেনারেল হসপিটালে যোগাযোগ করবেন। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সকলে সুস্থ জীবন কামনা করে।